তার প্রেক্ষিতে 8 আগস্ট 2024 আমরা সবাই জানি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের কাছে এটি বৈষম্য আন্দোলনের যে ছাত্র জনতা, অংশগ্রহণী ছাত্র জনতা, সাধারণ মানুষ, তাদের প্রত্যাশা ছিল একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, সুশাসিত নতুন বাংলাদেশ গড়ার উপযোগী রাষ্ট্র কাঠামো ভিত্তি তৈরি করা। এরা করে দেবে সেটা নয়, এটা রাষ্ট্র কাঠামো তৈরি একটা ভিত্তি প্রস্তর স্থাপন করার মতো একটা জায়গা সৃষ্টি করবে। আমরা অবশ্যই মনে রাখা উচিত যে এই আমাদের যে বৈষম্যবাদী আন্দোলন বা ছাত্র জনতার আন্দোলনের যে এই রাষ্ট্র সংস্কার অভিষ্টের পাশাপাশি আরো 2টি অভিষ্ট ছিল আছে, বিচার এবং নির্বাচন। তো সেটাকে মনে রাখতে হবে এবং এটার পারস্পরিক সম্পর্কযুক্ত। তবে আমরা ফোকাস করছি, আমি যেটা বলছি, আমাদের যে সম্মতি যে অধ্যাপক যেগুলো গৃহীত হয়েছে সেগুলোর উপরে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার, সুশাসন, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী ও ফেসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধে বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন, জুলাই সনদ এবং সরকারের নিজস্ব বিবেচনায় বিভিন্ন খাত প্রাতিষ্ঠানিক ও আইনি সংস্কারের উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবে ইতিমধ্যে শতাধিক অধ্যাদেশ প্রণীত হয়েছে। আমরা গতকাল পর্যন্ত হিসাব করেছিলাম 101টি, আরো বেশি হতে পারে, প্রণীত হয়েছে। এটা এক ধরনের রেকর্ড বটে এবং প্রয়োজন ছিল সেটির আরও বেশি হতে পারত, সেগুলো আলোচনা আসতে পারে অন্য প্রেক্ষিতে। রাষ্ট্র সংস্কার কার্যক্রমে সহায়ক ভূমিকা পালনের অংশ হিসাবে টিআইবি ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্কার প্রস্তাব, আইনের খসড়া পর্যালোচনা এবং সুনির্দিষ্ট সুপারিশ মানবার প্রস্তাব করেছি, যার প্রতিফলন অনেক ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত এবং উদ্যোগে প্রতিফলিত হয়েছে, যে কারণে আমরা সরকারকে এবং সংশ্লিষ্ট যারা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু অনেক ক্ষেত্রে সুশাসন নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে সংশ্লিষ্ট সংস্কার কমিশনের কমিশন সহ বিভিন্ন অংশীজনের প্রদত্ত যে যৌক্তিক সুপারিশমালাগুলো সেগুলো উপেক্ষা করা হয়েছে। টিআইবি এ বিষয়ে বিভিন্ন সময়ে আপনাদের মাধ্যমেই বিভিন্ন আমাদের কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন সময় উদ্বেগ এবং আমাদের অবস্থান প্রকাশ করেছি। এই ধারাবাহিকতায় একটা সমন্বিত উপস্থাপনার জন্য আপনাদের সামনে সাহায্য করেছি। টিআইবি কয়েকটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং খাতের উপর যে আইনি সংস্কার হয়েছে সেটা কী ধরনের ঘাটতি হয়েছে, কতটুকু ইতিবাচক এবং যে ঘাটতি তার সম্ভাব্য প্রভাব ইত্যাদি সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে। এবং এর মধ্যে রয়েছে আমাদের 8টি প্রতিষ্ঠানের ক্ষেত্র, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025, পুলিশ কমিশন অধ্যাদেশ 2025, মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025, সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ অর্থাৎ অডিট অ্যাক্ট 2025, রাজস্ব আইন ও নীতি রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ। এই 8টি অধ্যাদেশের উপরে আমরা সুনির্দিষ্টভাবে ফোকাস করেছি। এর মধ্যে আমরা শুরু করতে চাই, অবশ্যই আমাদের যে প্রাধান্য, টিআইবির সর্বোচ্চ প্রাধান্য যে জায়গা, তার মধ্যে সুশাসন এবং দুর্নীতি প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ যেটি হয়েছে 2025, সেটি দিয়ে শুরু করতে চাই। এর মধ্যে ইতিবাচক দিক আছে, অন্য যে প্রতিটি অধ্যাদেশের ক্ষেত্রেই আমরা ইতিবাচক দিকগুলি তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু সম্ভব সংক্ষিপ্তভাবে। এর বাইরেও আছে, ইতিবাচক আছে, নেতিবাচক আছে, সারমর্ম এখানে। দুদকে কমিশন সদস্য সংখ্যা 3 থেকে 5 বৃদ্ধি করা হয়েছে, যেটা প্রস্তাব ছিল, যার মধ্যে একজন নারী কমিশনার এবং আইসিটি বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি ইতিবাচক হিসেবে আমরা দেখতে চাই। দ্রুততর মামলা ও তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিধান যুক্ত হয়েছে। কমিশনকে সরাসরি মামলার ডাইরেক্ট এফআইআর করার ক্ষমতা দেওয়া হয়েছে। কমিশনের কর্মকর্তাদের পরিচয় গোপন রেখে গোপন অনুসন্ধান পরিচালনার জন্য সুস্পষ্ট বিধান রাখা হয়েছে। দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি কিংবা দেশে থাকা বিদেশিদের অন্য দেশের দুর্নীতির সঙ্গে বিদেশিরা অন্য দেশের দুর্নীতির সাথে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের এখতিয়ার দুদককে তদন্ত কার্যক্রম বা মামলা করার এখতিয়ার দুর্নীতি দমন কমিশনকে প্রদান করা হয়েছে। কমিশনের আর্থিক স্বায়ত্তশাসন বৃদ্ধি করা হয়েছে, তবে এক্ষেত্রে যদিও সমপর্যায়ের অন্য যে কমিশনগুলো আছে তাদের সমপর্যায়ের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হয়নি দুদকের ক্ষেত্রে। 6 মাস অন্তর কাজের প্রতিবেদন প্রকাশের একটা বিধান করা হয়েছে। কমিশনের কর্মকর্তাদের সম্পদ বিবরণী জমা বাধ্যতামূলক করা হয়েছে, তবে প্রকাশ বাধ্যতামূলক করা হয়নি, যেটি আমরা চাই।
ঘাটতির দিক থেকে দুদক সংস্কার, দুদক অধ্যাদেশের দুদক সংশোধন অধ্যাদেশ 2025, এটি ঘাটতির দিক থেকে দুদক চেয়ারম্যান ও কমিশনের বাছাই কমিটিতে সদস্য হিসাবে জাতীয় সংসদে বিরোধী দলের প্রতিনিধি মনোনয়নের এখতিয়ার, যেটি হওয়ার কথা ছিল সংশ্লিষ্ট দলের অর্থাৎ বিরোধী দলের নেতা, সেটি না রেখে এটা দেওয়া হয়েছে স্পিকারের হাতে। ফলে বাছাই কমিটির কার্যকরিতা হ্রাস পাওয়ার ঝুঁকি হয়েছে, সরকারি দলের প্রভাব জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দুর্নীতি বিরোধী ও সুশাসনের কাজে অভিজ্ঞতা সম্পন্ন একজন বাংলাদেশি নাগরিককে কমিটির সদস্য হিসাবে, বাছাই কমিটির সদস্য হিসেবে মনোনয়নের দায়িত্ব প্রধান বিচারপতির হওয়ার কথা ছিল, সেটি ন্যস্ত করা হয়েছে রাষ্ট্রপতির নিকট। দুদকে জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত একটা প্রস্তাবিত পর্যালোচনা কমিটি, যেটি দুদক সংস্কার কমিশন করেছিল, আপনারা সকলেই বোধহয় জানেন, সেটি উদ্দেশ্যমূলকভাবে বাতিল করা হয়েছে, যদিও এই প্রস্তাবে সকল রাজনৈতিক দলের নিরবিচ্ছিন্ন সমর্থন রয়েছে এবং এই সম্পর্কে দুদক এবং সরকার উভয়ই সম্পূর্ণভাবে সম্মত বা অবহিত রয়েছেন। আমি এই বিষয়ে পরবর্তীতে আরেকটু কথা বলবো যখন সার্বিক পর্যবেক্ষণ উপস্থাপন করব। চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে স্বচ্ছতার ঘাটতি রয়ে গেছে। শর্টলিস্ট করা প্রার্থী যাদেরকে ছোট তালিকাভুক্ত করা হবে তাদের নামগুলো প্রকাশ করার প্রস্তাবনা ছিল, সুপারিশ ছিল, যেটা দীর্ঘদিনের জনপ্রত্যাশাও ছিল। আমরা প্রতিবারই আপনাদের গণমাধ্যমের কাছ থেকে এই বিষয়গুলির প্রতিবেদন উত্থাপিত হতে দেখেছি। সেই প্রস্তাবনাটি রাখা হয়নি এবং সার্চ কমিটিকেও আগের মতোই নির্বাহী আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের কাঠামোর মধ্যেই রাখা হয়েছে। দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি মোকাবেলায় স্বতন্ত্র ইন্টিগ্রিটি ইউনিট, যেটা প্রস্তাব করা হয়েছিল কমিশন কর্তৃক বা সংস্কার কমিশন কর্তৃক, এবং সেটা কোনো পদক্ষেপ গৃহীত হয় না এখন পর্যন্ত। আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিতে যে ব্যর্থতা, সেটির ক্ষেত্রেও কোনো সুনির্দিষ্ট উদ্যোগ নেই। দুদকের সামগ্রিক কার্যক্রম, বিশেষ করে অভিযোগ ব্যবস্থাপনা, তদন্ত, গোপন অনুসন্ধান ও মামলা মোকদ্দমার ক্ষেত্রে এন্ড টু এন্ড অটোমেশন অর্থাৎ সার্বিক পুরোপুরি যে ডিজিটাইজেশন করার কথা, সেটি উপেক্ষিত আছে। কমিশন নিয়োগে অভিজ্ঞতার ক্ষেত্রে 15 বছরের সুপারিশ করা হয়েছিল, সেটি মানা হয়নি, 20 বছর রাখা হয়েছে। জনবল বৃদ্ধির সুপারিশ উপেক্ষিত হয়েছে। কর্মীদের জন্য ইতিবাচক নেতিবাচক প্রণোদনার যে প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করেছিলাম, সেটি উপেক্ষিত হয়েছে। বিশেষ করে দুদকের কর্মকর্তাদের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের যে সুপারিশ এবং দিক নির্দেশনা সহ সুপারিশ দেওয়া হয়েছিল, সেটি উপেক্ষা করা হয়েছে। এবং আমরা শুধু যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে জবাবদিহির কথা বলা হয়নি আমাদের দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে, একই সাথে যারা ভালো কাজ করবেন তাদেরকে পুরস্কৃত করার যে ব্যবস্থাপনা, অর্থাৎ একদিকে ইতিবাচক অন্যদিকে নেতিবাচক প্রণোদনা যে প্যাকেজ, সেটি কোনো বিবেচনায় আসেনি। দুদকের ঊর্ধ্বতন পদে, বিশেষ করে প্রশাসনিক চাকরি থেকে নিযুক্ত আমলাদের সর্বোচ্চ সীমার একটা প্রস্তাব রাখা হয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন দুদক যে সমস্ত কারণে অকার্যকর, তার মধ্যে অন্যতম হচ্ছে যে দুদক আমলাতন্ত্র কর্তৃক নিয়ন্ত্রিত, এবং সেটিকে নিয়ন্ত্রণের জায়গায় বা কমিয়ে আনার জন্য আমাদের একটা প্রক্রিয়া সহ পরামর্শ ছিল, সেটি উপেক্ষিত হয়েছে। কোনো অপরাধ ঘটনে সংগঠনের সুনির্দিষ্ট তথ্যপ্রাপ্তির সাপেক্ষে কমিশন কর্তৃক তদন্তপূর্বক আবশ্যিক অনুসন্ধান করার যে বিধানটা ছিল, সেটি বাতিল করে সরাসরি এজাহার বিধান যুক্ত করা হয়েছে। তবে এক্ষেত্রে আঞ্চলিক পর্যায়ে যে অনুরূপ ক্ষেত্রে অনাবশ্যকভাবেই আবার সেটিকে প্রধান কার্যালয়ের কাছে যাচাই বাছাইয়ের জন্য প্রেরণ করা হয়েছে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন অফ অথরিটি, যেটা বিকেন্দ্রীকরণ, সেটি করা হয়নি। এবং দীর্ঘসূত্রিত হবে এবং সারি পর্যায়ে দুর্নীতির যে দায়িত্ব, নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত যে আঞ্চলিক কার্যালয়গুলো, সেগুলো ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। দুর্নীতির বিচারে আপোষ করার সুযোগ, কোনো ব্যক্তি অপরাধ স্বীকার করে জরিমানা বা ক্ষতিপূরণ বা উভয়ই প্রদানে সম্মত হলে সাজা মার্জনার ঢালাও সুযোগ রাখা হয়েছে, এবং এটাকে আমরা মনে করছি, আপনাদের সাথে ইতিমধ্যে অনেকে বলা হয়েছে, প্রতিবেদন করেছেন আপনারা, এটা দুর্নীতির সুরক্ষা দেওয়ার জন্য একটা এক ধরনের ফ্লাড গেট তৈরি করবে। নিয়ন্ত্রণ কোনো প্রকার মানদণ্ড অনুসরণ না করে সেটি করার ঝুঁকি সৃষ্টি হয়েছে। এবং একই সাথে এটি আমরা স্ববিরোধিতা মনে করি, কারণ একই বিধানের একই অনুচ্ছেদের আলাদা একটি বিধানে বলা হয়েছে যে দুর্নীতির অপরাধ হচ্ছে অআপসযোগ্য, অথচ এখানে আপোষের সুযোগ রাখা হয়েছে, স্ববিরোধিতা। বেসরকারি খাতে ঘুষ দুর্নীতিকে আইনের আওতায় আনার সুপারিশ ছিল, যেটা আন্তর্জাতিক মানদণ্ড এবং আমাদের বাংলাদেশের যে জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশন, তার
অঙ্গীকার অনুযায়ী যেটা করার বাধ্যবাধকতা আছে সেটি করা হয় নাই, ব্যর্থ হয়েছে। এবং এক্ষেত্রে আমি একটু বলে রাখি, এখানে সুনির্দিষ্টভাবে আমাদের কাছ থেকে আমরা তাদের সরকারকে পারসুয়েট করতে পেরেছিলাম বা রাজি করাতে পেরেছিলাম যে এই বিষয়টি অন্তর্ভুক্ত হবে। তখন সুনির্দিষ্টভাবে কী লিখিত হবে, কীভাবে সংজ্ঞায়িত করা হবে সেটিও আমাদের কাছ থেকে পরামর্শ চাওয়ার প্রেক্ষিতে আমরা দিয়েছিলাম, কিন্তু সেটি তারা স্বীকার করেছেন, কিন্তু সেটা রাখা হয়নি। পুলিশ কমিশন অধ্যাদেশের দিকে যাই। এটা হচ্ছে আইনের ঘাটতি। এখানে এই অধ্যাদেশে ইতিবাচক কিছু নেই, অ্যাবসলিউটলি নাথিং। এটা কোনো পারপাস সার্ভ করবে না। কয়েকটা দৃষ্টান্ত: পুলিশ কমিশন অধ্যাদেশে স্বাধীন নিরপেক্ষ পুলিশ কমিশনের যে দীর্ঘদিনের প্রত্যাশা সেটাকে পদদলিত করে, এমনকি স্বাধীন ও নিরপেক্ষ শব্দগুলোও ব্যবহার করা হয় নাই আইনে, অধ্যাদেশে। শুধুমাত্র এটি সংবিধিবদ্ধ সংস্থা, এই কথাটা বলা হয়েছে। এর সাথে একই সাথে এর গঠন, কার্যপরিধি, প্রক্রিয়া ও কার্যপ্রক্রিয়া সংক্রান্ত বিধানসমূহ এমনভাবে সাজানো হয়েছে যা জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সুপারিশ ও সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক। আপনারা জানেন জাতীয় ঐকমত্য কমিশনের পুলিশ সংস্কার বিষয়ে একটি মাত্র প্রস্তাবনা ঐকমত্য হয়েছে, সেটা পুলিশ সংস্কার কমিশন, স্বাধীন পুলিশ সংস্কার কমিশন, তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। অর্থাৎ সরকার মানে জাতীয় জুলাই সনদের যে মৌলিক পরামর্শ সুপারিশগুলো বা মৌলিক অঙ্গীকারগুলো সরকার নিজেই সেগুলোকে লঙ্ঘন করেছে। অন্যদিক থেকে এই অধ্যাদেশের বলে পুলিশ কমিশন যদি গঠিত হয় তবে তা হবে সম্পূর্ণভাবে অবসরপ্রাপ্ত পুলিশি ও প্রশাসনিক আমলাতন্ত্রের কর্তৃত্বাধীন একটি প্রতিষ্ঠান, যা এ ধরনের কমিশনের যে মৌলিক উদ্দেশ্য তা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হবে। পুলিশ কমিশন গঠনে পুলিশ কমিশনের সদস্য হিসেবে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গ্রেড 1-এর এবং একজন সাবেক পুলিশ সদস্য গ্রেড 1 তাকে অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি করা হয়েছে, এবং সাবেক পুলিশ সদস্যকে কমিশনের সদস্য সচিবের কর্তৃত্ব প্রদান করা হয়েছে। এখানে আমি একটু ব্যাখ্যা করি। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের যে কমিশন আছে, বাংলাদেশের কোনো কমিশনে কিন্তু সদস্য সচিব নির্ধারিত নাই। কোনো কমিশনে সদস্যরা কোন পদের কোন পর্যায়ে সরকারি কর্মকর্তার থেকে আসবেন সেটা নির্ধারিত নাই, এক্ষেত্রে করা হয়েছে। সদস্য সচিব উল্লেখিত কোনো কমিশনে নেই, থাকে না পৃথিবীর কোনো দেশে। কমিশনের সচিব থাকে। সচিব কমিশনের কর্তৃত্বাধীনে বা কমিশনের নজরদারিতে কমিশনের অধীনে রিপোর্টেবল হয়ে কাজ করবেন। কমিশন যদি চায় সচিব কমিশনের কার্যক্রমে কমিশনের সভায় অংশগ্রহণ করতে পারেন, কিন্তু সেখানে তিনি কমিশনারদের সমপর্যায়ে পদমর্যাদা পাবেন না, কিন্তু এখানে সেটা করা হয়েছে। যার ফলে কমিশনের যে সম্ভাব্য যে যতটুকু সম্ভাবনা হতে পারত সেটাও নির্মূল করা হয়েছে, এবং কমিশনের ফলে কমিশনের যিনি চেয়ারম্যান হবেন, যাকে আপিল বিভাগের বিচারকের মর্যাদা দেওয়া হয়েছে, তার এবং অন্য কমিশনারদের পদমর্যাদাকে খর্ব করা হয়েছে, আমি মনে করি পদদলিত করা হয়েছে। যে এই সদস্য সচিবের কনসেপ্টটাই হচ্ছে যে এই পুলিশ প্রস্তাবিত পুলিশ কমিশনকে সিভিল এবং পুলিশি আমলাতন্ত্রের সম্পূর্ণ কর্তৃত্বাধীনে রাখার একটা পায়তারা, এর বেশি কিছুই নয়। এছাড়া আরও যে আইনের ঘাটতি, পুলিশ কমিশনের চেয়ারপারসন সদস্য নিয়োগের বাছাই কমিটির গঠন ও কর্মপদ্ধতি সম্পূর্ণভাবে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণে, যেটি ইতিমধ্যে বলেছি, তার আরও স্পেসিফিক্যালি বাছাই প্রক্রিয়ার মধ্যে প্রক্রিয়া আমলাতন্ত্রের নিয়ন্ত্রণে রয়েছে, যার ফলে কমিশন গঠন ও কাজে ক্ষমতাসীন সরকারের পরিপূর্ণ কর্তৃত্ব স্বার্থের দ্বন্দ্বের সুযোগ সৃষ্টি হয়েছে বা ঝুঁকি সৃষ্টি হবে। সরকারকে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা সরকারি কর্মকর্তাকে কমিশনের পেশনে নিয়োগ করার একটা এখতিয়ার প্রদান করা হয়েছে, এবং এই এখতিয়ারটি প্রথম 3 বছর কোনো সীমা নির্ধারণ করা হয়নি, যত খুশি ততজনকে নিয়োগ দিতে পারবে সরকার এই কমিশনে, এবং পরবর্তীতে 30% সীমাবদ্ধ রাখার কথা বলা হলো। সরকারি নিয়ন্ত্রণ অব্যাহত রাখার জন্য এই 30% যথেষ্ট একটু বেশি বলে আমরা মনে করি। অর্থাৎ কমিশন যেটা প্রস্তাবিত পুলিশ কমিশন, সেটা সরকারি কমিশনের বাইরে কিছু হবে না, কাজে আমরা এটাকে প্রত্যাখ্যান করছি। জাতীয় মানবাধিকার কমিশন, এটা ইতিবাচক দিক আছে। আমি শুরুতেই বলবো, সবসময় বলেছি, গত 2 দিন আগে আরেকটা অনুষ্ঠানে বলেছি, আপনারা কেউ হয়তো ছিলেন। সেটি হচ্ছে যে এটি বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে যে অধ্যাদেশগুলো হয়েছে সেগুলোর মধ্যে সর্বোত্তম গুণগত সম্পন্ন, এবং এটি আমাদের আইন উপদেষ্টা বলেছেন দক্ষিণ এশিয়া
যে যত ইতিবাচক সমমানই সৃষ্টি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের স্বীয় পদে থেকেই প্রেষণে বা লিয়েনে বা অবৈতনিক ছুটি নিয়ে কমিশনের চেয়ারপারসন ও কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে, যেটি আমরা মনে করি যে ঝুঁকিপূর্ণ। ব্যাপকভাবে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তি বা সরকারি কর্মচারীকে কমিশনে প্রেষণে নিয়োগের সুযোগ তৈরি করা হয়েছে, যা কমিশনের মোট জনবলের সর্বোচ্চ 30% থাকবে। কিন্তু এই 30%, যেটা আমি বলেছিলাম আগের ইতিমধ্যে, যেটা পুলিশ কমিশনের ক্ষেত্রে, এটি 30% কেন 10% কিন্তু কমিশনকে অকার্যকর করার জন্য বা সরকারি নিয়ন্ত্রণাধীন রাখার জন্য যথেষ্ট। এরপর সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, যেটি খুব আলোচিত হয়নি, এটা সম্পর্কে আমার সংক্ষিপ্ত আমাদের পর্যবেক্ষণ আছে। এটি অনেক দিনের প্রতীক্ষিত ছিল, একটা অডিট আইন আমাদের দেশে ছিল না, আইনটি হয়েছে। সার্বিকভাবে আমরা ইতিবাচকভাবে দেখতে চাই এবং সেখানে তার কার্যক্ষেত্র স্পষ্ট করা হয়েছে মহাহিসাব রক্ষকের আর্থিক নিরীক্ষার পাশাপাশি মিতব্যয়িতা, দক্ষতা, ফলপ্রসূতা অর্থাৎ রেজাল্ট অডিট, যেটা পারফরমেন্স অডিট, নিয়ন্ত্রকের যে সাংবিধানিক এখতিয়ার সেটাকে খর্ব করা হয়েছে, স্বাধীনতা খর্ব করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য, আপনারা যে মাধ্যমে বা করার ফলে যে কন্ট্রোলার জেনারেল অফিস সেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে পারবেন না, অর্থাৎ কর ফাঁকিকে অব্যাহত লাইসেন্স দেওয়ার সুযোগ। রাজস্ব বোর্ডের একটা সরাসরি ভূমিকা ছিল বলে আমাদের তথ্য মতে আমরা জানতে পেরেছি। সরকারের পূর্ব অনুমতির বাধ্যকতা রাখা হয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক এবং বিদেশি প্রতিষ্ঠানের সাথে সহযোগিতার ক্ষেত্রে বা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে, যেটি অগ্রহণযোগ্য বা সম্পূর্ণভাবে নিষ্প্রয়োজন। তার এই ধরনের প্রতিষ্ঠানে সেই এখতিয়ারটুকু থাকা অবশ্যই অপরিহার্য বলে আমরা মনে করি। এবং মহাহিসাব নিরীক্ষক সরকারের সাথে পরামর্শ করে বা সরকার মহাহিসাব নিরীক্ষকের সাথে পতন ঘটেছে। তার প্রেক্ষিতে 8 আগস্ট 2024 আমরা সবাই জানি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের কাছে যে বৈষম্যবিরোধী আন্দোলনের যে ছাত্র জনতা অংশগ্রহণকারী ছাত্র জনতা, সাধারণ মানুষ, তাদের প্রত্যাশা ছিল একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, সুশাসিত নতুন বাংলাদেশ গড়ার উপযোগী রাষ্ট্র কাঠামো ভিত্তি তৈরি করা। এরাই করে দেবে সেটা নয়, এটা রাষ্ট্র কাঠামো তৈরির একটা ভিত্তি প্রস্তর স্থাপন করার মতো একটা জায়গা সৃষ্টি করবে। আমরা অবশ্যই মনে রাখা উচিত যে এই আমাদের যে বৈষম্যবিরোধী আন্দোলন বা ছাত্র জনতার আন্দোলনের যে এই রাষ্ট্র সংস্কারের অভিষ্টের পাশাপাশি আরও 2টি অভিষ্ট আছে, বিচার এবং নির্বাচন। তো সেটাকে মনেই রাখতে হবে এবং এটার পারস্পরিক সম্পর্কযুক্ত। তবে আমরা ফোকাস করছি, আমি যেটা বলছি, আমাদের যে সম্প্রতি যে অধ্যাদেশগুলো পরিণত হয়েছে সেগুলোর উপরে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার, সুশাসন, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী ও ফেসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধে বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন, জুলাই সনদ এবং সরকারের নিজস্ব বিবেচনায় বিভিন্ন খাত প্রাতিষ্ঠানিক ও আইনি সংস্কারের উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবে ইতিমধ্যে শতাধিক অধ্যাদেশ প্রণীত হয়েছে। আমরা গতকাল পর্যন্ত হিসাব করেছিলাম 101টি, আরও বেশি হইতে পারে, প্রণীত হয়েছে। এটা এক ধরনের রেকর্ড বটে এবং প্রয়োজন ছিল সেটির, আরও বেশি হতে পারত, সেগুলো আলোচনা আসতে পারে অন্য প্রেক্ষিতে। রাষ্ট্র সংস্কার কার্যক্রমে সহায়ক ভূমিকা পালনের অংশ হিসাবে টিআইবি ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্কার প্রস্তাব
আইনের খসড়া পর্যালোচনা এবং সুনির্দিষ্ট সুপারিশ আমরা প্রস্তাব করেছি, যার প্রতিফলন অনেক ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত এবং উদ্যোগে প্রতিফলিত হয়েছে, যে কারণে আমরা সরকারকে এবং সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু অনেক ক্ষেত্রে সুশাসন নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে সংশ্লিষ্ট সংস্কার কমিশনের কমিশন সহ বিভিন্ন অংশীজনের প্রদত্ত যে যৌক্তিক সুপারিশমালাগুলো সেগুলো উপেক্ষা করা হয়েছে। টিআইবি এ বিষয়ে বিভিন্ন সময়ে আপনাদের মাধ্যমেই বিভিন্ন আমাদের কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন সময় উদ্বেগ এবং আমাদের অবস্থান প্রকাশ করেছি। এই ধারাবাহিকতায় একটা সমন্বিত উপস্থাপনার জন্য আপনাদের সামনে হাজির করেছি। টিআইবি কয়েকটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং খাতের উপর যে আইনি সংস্কার হয়েছে সেটা কী ধরনের ঘাটতি হয়েছে, কতটুকু ইতিবাচক এবং যে ঘাটতি তার সম্ভাব্য প্রভাব ইত্যাদি সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে। এবং এর মধ্যে রয়েছে আমাদের 8টি প্রতিষ্ঠানের ক্ষেত্র: দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025, পুলিশ কমিশন অধ্যাদেশ 2025, মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025, সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ অর্থাৎ অডিট অ্যাক্ট 2025, রাজস্ব আইন ও নীতি রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ। এই 8টি অধ্যাদেশের উপরে আমরা সুনির্দিষ্টভাবে ফোকাস করেছি। এর মধ্যে আমরা শুরু করতে চাই অবশ্যই আমাদের যে প্রাধান্য, টিআইবির সর্বোচ্চ প্রাধান্য যে জায়গা, তার মধ্যে সুশাসন এবং দুর্নীতি প্রতিরোধ। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ যেটি হয়েছে 2025, সেটি দিয়ে শুরু করতে চাই। এর মধ্যে ইতিবাচক দিক আছে, অন্য যে প্রতিটি অধ্যাদেশের ক্ষেত্রেই আমরা ইতিবাচক দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু সম্ভব সংক্ষিপ্তভাবে। এর বাইরেও আছে, ইতিবাচক আছে, নেতিবাচক আছে, সারমর্ম এখানে। দুদকে কমিশন সদস্য সংখ্যা 3 থেকে 5 বৃদ্ধি করা হয়েছে, যেটা প্রস্তাব ছিল, যার মধ্যে একজন নারী কমিশনার এবং আইসিটি বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি ইতিবাচক হিসেবে আমরা দেখতে চাই। দ্রুততর মামলা ও তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিধান যুক্ত হয়েছে। কমিশনকে সরাসরি মামলার ডাইরেক্ট এফআইআর করার ক্ষমতা দেওয়া হয়েছে। কমিশনের কর্মকর্তাদের পরিচয় গোপন রেখে গোপন অনুসন্ধান পরিচালনার জন্য সুস্পষ্ট বিধান রাখা হয়েছে। দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি কিংবা দেশে থাকা বিদেশিদের অন্য দেশের দুর্নীতির সঙ্গে বিদেশিরা অন্য দেশের দুর্নীতির সাথে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের এখতিয়ার দুদককে তদন্ত কার্যক্রম বা মামলা করার এখতিয়ার দুর্নীতি দমন কমিশনকে প্রদান করা হয়েছে। কমিশনের আর্থিক স্বায়ত্তশাসন বৃদ্ধি করা হয়েছে, তবে এক্ষেত্রে যদিও সমপর্যায়ের অন্য যে কমিশনগুলো আছে তাদের সমপর্যায়ের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হয়নি দুদকের ক্ষেত্রে। 6 মাস অন্তর কাজের প্রতিবেদন প্রকাশের একটা বিধান করা হয়েছে। কমিশনের কর্মকর্তাদের সম্পদ বিবরণী জমা বাধ্যতামূলক করা হয়েছে, তবে প্রকাশ বাধ্যতামূলক করা হয়নি, যেটি আমরা চাই। ঘাটতির দিক থেকে দুদক সংশোধন অধ্যাদেশ 2025, এটা ঘাটতির দিক থেকে দুদক চেয়ারম্যান ও কমিশনের বাছাই কমিটিতে সদস্য হিসাবে জাতীয় সংসদে বিরোধী দলের প্রতিনিধি মনোনয়নের এখতিয়ার, যেটি হওয়ার কথা ছিল সংশ্লিষ্ট দলের অর্থাৎ বিরোধী দলের নেতার, সেটি না রেখে এটা দেওয়া হয়েছে স্পিকারের হাতে। ফলে বাছাই কমিটির কার্যকর্তা হ্রাস পাওয়ার ঝুঁকি হয়েছে, সরকারি দলের প্রভাব জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দুর্নীতি বিরোধী ও সুশাসনের কাজে অভিজ্ঞতা সম্পন্ন একজন বাংলাদেশি নাগরিককে কমিটির সদস্য হিসাবে বাছাই কমিটির সদস্য হিসেবে মনোনয়নের দায়িত্ব প্রধান বিচারপতির হওয়ার কথা ছিল, সেটি ন্যস্ত করা হয়েছে রাষ্ট্রপতির নিকট। দুদকে জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত একটা প্রস্তাবিত পর্যালোচনা কমিটি, যেটি দুদক সংস্কার কমিশন করেছিল, আপনারা সকলেই বোধহয় জানেন, সেটি উদ্দেশ্যমূলকভাবে বাতিল করা হয়েছে, যদিও এই প্রস্তাবে সকল রাজনৈতিক দলের নিরবিচ্ছিন্ন সমর্থন রয়েছে এবং এই সম্পর্কে দুদক এবং সরকার উভয়ই সম্পূর্ণভাবে সম্মত বা অবহিত রয়েছেন। আমি এই বিষয়ে পরবর্তীতে আরেকটু কথা বলবো যখন সার্বিক পর্যবেক্ষণ উপস্থাপন করব। চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে স্বচ্ছতার ঘাটতি রয়ে গেছে। শর্টলিস্ট করা প্রার্থী যাদেরকে ছোট তালিকাভুক্ত করা হবে তাদের নামগুলো প্রকাশ করার প্রস্তাবনা ছিল, সুপারিশ ছিল, যেটা দীর্ঘদিনের জনপ্রত্যাশাও ছিল। আমরা প্রতিবারই আপনাদের গণমাধ্যমের কাছ থেকে এই বিষয়গুলির প্রতিবেদন উত্থাপিত হতে দেখেছি, সেই প্রস্তাবনাটি রাখা হয়নি এবং সার্চ কমিটিকেও আগের মতোই নির্বাহী আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের কাঠামোর মধ্যেই রাখা হয়েছে।
দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি মোকাবেলায় স্বতন্ত্র ইন্টিগ্রিটি ইউনিট যেটা প্রস্তাব করা হয়েছিল কমিশন কর্তৃক বা সংস্কার কমিশন কর্তৃক, এবং সেটা কোনো পদক্ষেপ গৃহীত হয় না এখন পর্যন্ত। আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিতের যে ব্যর্থতা, সেটির ক্ষেত্রেও কোনো সুনির্দিষ্ট উদ্যোগ নেই। দুদকের সামগ্রিক কার্যক্রম, বিশেষ করে অভিযোগ ব্যবস্থাপনা, তদন্ত, গোপন অনুসন্ধান ও মামলা মোকদ্দমার ক্ষেত্রে এন্ড টু এন্ড অটোমেশন অর্থাৎ সার্বিক পুরোপুরি যে ডিজিটাইজেশন করার কথা, সেটি উপেক্ষিত আছে। কমিশন নিয়োগে অভিজ্ঞতার ক্ষেত্রে 15 বছরের সুপারিশ করা হয়েছিল, সেটি মানা হয়নি, 20 বছর রাখা হয়েছে। জনবল বৃদ্ধির সুপারিশ উপেক্ষিত হয়েছে। কর্মীদের জন্য ইতিবাচক নেতিবাচক প্রণোদনার যে প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করেছিলাম, সেটি উপেক্ষিত হয়েছে। বিশেষ করে দুদকের কর্মকর্তাদের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের যে সুপারিশ এবং দিক নির্দেশনা সহ সুপারিশ দেওয়া হয়েছিল, সেটি উপেক্ষা করা হয়েছে। এবং আমরা শুধু যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে জবাবদিহির কথা বলা হয়নি আমাদের দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে। একই সাথে যারা ভালো কাজ করবেন তাদেরকে পুরস্কৃত করার যে ব্যবস্থাপনা, অর্থাৎ একদিকে ইতিবাচক অন্যদিকে নেতিবাচক প্রণোদনা যে প্যাকেজ, সেটি কোনো বিবেচনায় আসেনি। দুদকের ঊর্ধ্বতন পদে বিশেষ করে প্রশাসনিক চাকরি থেকে নিযুক্ত আমলাদের সর্বোচ্চ সীমার একটা প্রস্তাব রাখা হয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন দুদক যে সমস্ত কারণে অকার্যকর, তার মধ্যে অন্যতম হচ্ছে যে দুদক আমলাতন্ত্র কর্তৃক নিয়ন্ত্রিত, এবং সেটিকে নিয়ন্ত্রণের জায়গায় বা কমিয়ে আনার জন্য আমাদের একটা প্রক্রিয়া সহ পরামর্শ ছিল, সেটি উপেক্ষিত হয়েছে। কোনো অপরাধ ঘটনে সংগঠনের সুনির্দিষ্ট তথ্যপ্রাপ্তির সাপেক্ষে কমিশন কর্তৃক তদন্তপূর্বক আবশ্যিক অনুসন্ধান করার যে বিধানটা ছিল, সেটি বাতিল করে সরাসরি এজাহার বিধান যুক্ত করা হয়েছে। তবে এক্ষেত্রে আঞ্চলিক পর্যায়ে যে অনুরূপ ক্ষেত্রে অনাবশ্যকভাবেই আবার সেটিকে প্রধান কার্যালয়ের কাছে যাচাই বাছাইয়ের জন্য প্রেরণ করা হয়েছে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন অফ অথরিটি, যেটা বিকেন্দ্রীকরণ, সেটি করা হয়নি। এবং দীর্ঘসূত্রিত হবে এবং সারি পর্যায়ে দুর্নীতির যে নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত যে আঞ্চলিক কার্যালয়গুলো, সেগুলো ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। দুর্নীতির বিচারে আপোষ করার সুযোগ, কোনো ব্যক্তি অপরাধ স্বীকার করে জরিমানা বা ক্ষতিপূরণ বা উভয়ই প্রদানে সম্মত হলে সাজা মার্জনার ঢালাও সুযোগ রাখা হয়েছে, এবং এটাকে আমরা মনে করছি আপনাদের সাথে ইতিমধ্যে অনেকে বলা হয়েছে, প্রতিবেদন করেছেন আপনারা, এটা দুর্নীতির সুরক্ষা দেওয়ার জন্য এক ধরনের ফ্লাড গেট তৈরি করবে। নিয়ন্ত্রণ কোনো প্রকার মানদণ্ড অনুসরণ না করে সেটি করার ঝুঁকি সৃষ্টি হয়েছে। এবং একই সাথে এটি আমরা স্ববিরোধিতা মনে করি, কারণ একই বিধানের একই অনুচ্ছেদের আলাদা একটি বিধানে বলা হয়েছে যে দুর্নীতির অপরাধ হচ্ছে অআপসযোগ্য, অথচ এখানে আপোষের সুযোগ রাখা হয়েছে, স্ববিরোধিতা। বেসরকারি খাতে ঘুষ দুর্নীতিকে আইনের আওতায় আনার সুপারিশ ছিল, যেটা আন্তর্জাতিক মানদণ্ড এবং আমাদের বাংলাদেশের যে জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনভেনশন, তার অঙ্গীকার অনুযায়ী যেটা করার বাধ্যবাধকতা আছে, সেটি করা হয় নাই, ব্যর্থ হয়েছে। এবং এক্ষেত্রে আমি একটু বলে রাখি, এখানে সুনির্দিষ্টভাবে আমাদের কাছ থেকে আমরা তাদের সরকারকে পারসুয়েট করতে পেরেছিলাম বা রাজি করাতে পেরেছিলাম যে এই বিষয়টি অন্তর্ভুক্ত হবে। তখন সুনির্দিষ্টভাবে কী লিখিত হবে, কীভাবে সংজ্ঞায়িত করা হবে, সেটিও আমাদের কাছ থেকে পরামর্শ চাওয়ার প্রেক্ষিতে আমরা দিয়েছিলাম, কিন্তু সেটি তারা স্বীকার করেছেন, কিন্তু সেটা রাখা হয়নি। পুলিশ কমিশন অধ্যাদেশের দিকে যাই। এটা হচ্ছে আইনের ঘাটতি। এখানে এই অধ্যাদেশে ইতিবাচক কিছু নেই, অ্যাবসলিউটলি নাথিং। এটা কোনো পারপাস সার্ভ করবে না। কয়েকটা দৃষ্টান্ত, পুলিশ কমিশন অধ্যাদেশে স্বাধীন নিরপেক্ষ পুলিশ কমিশনের যে দীর্ঘদিনের প্রত্যাশা, সেটাকে পদদলিত করে, এমনকি স্বাধীন ও নিরপেক্ষ শব্দগুলোও ব্যবহার করা হয় নাই আইনে, অধ্যাদেশে। শুধুমাত্র এটি সংবিধিবদ্ধ সংস্থায় কথাটা বলা হয়েছে। একই সাথে এর গঠন, কার্যপরিধি, প্রক্রিয়া ও কার্যপ্রক্রিয়া সংক্রান্ত বিধানসমূহ এমনভাবে সাজানো হয়েছে যা জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত সুপারিশ ও সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক। আপনারা জানেন জাতীয় ঐক্যমত্য কমিশনের পুলিশ সংস্কার বিষয়ে একটি মাত্র প্রস্তাবনা ঐকমত্য হয়েছে, সেটা পুলিশ সংস্কার কমিশন, স্বাধীন পুলিশ সংস্কার কমিশন, তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। অর্থাৎ সরকার জাতীয় জুলাই সনদের যে মৌলিক পরামর্শ সুপারিশগুলো বা মৌলিক অঙ্গীকারগুলো সরকার নিজেই সেগুলোকে লঙ্ঘন করেছে। অন্যদিক থেকে এই অধ্যাদেশের বলে পুলিশ কমিশন যদি গঠিত হয়,
তবে তা হবে সম্পূর্ণভাবে অবসরপ্রাপ্ত পুলিশি ও প্রশাসনিক আমলাতন্ত্রের কর্তৃত্বাধীন একটি প্রতিষ্ঠান, যা এ ধরনের কমিশনের যে মৌলিক উদ্দেশ্য তা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হবে। পুলিশ কমিশন গঠনে পুলিশ কমিশনের সদস্য হিসেবে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গ্রেড 1-এর এবং একজন সাবেক পুলিশ সদস্য গ্রেড 1 তাকে অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি করা হয়েছে এবং সাবেক পুলিশ সদস্যকে কমিশনের সদস্য সচিবের কর্তৃত্ব প্রদান করা হয়েছে। এখানে আমি একটু ব্যাখ্যা করি। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের যে কমিশন আছে, বাংলাদেশের কোনো কমিশনে কিন্তু সদস্য সচিব নির্ধারিত নাই। কোনো কমিশনে সদস্যরা কোন পদের কোন পর্যায়ে সরকারি কর্মকর্তার থেকে আসবেন সেটা নির্ধারিত নাই, এক্ষেত্রে করা হয়েছে। সদস্য সচিব উল্লেখিত কোনো কমিশনে নেই, থাকে না পৃথিবীর কোনো দেশে। কমিশনের সচিব থাকেন। সচিব কমিশনের কর্তৃত্বাধীনে বা কমিশনের নজরদারিতে কমিশনের অধীনে রিপোর্টেবল হয়ে কাজ করবেন। কমিশন যদি চায় সচিব কমিশনের কার্যক্রমে কমিশনের সভায় অংশগ্রহণ করতে পারেন, কিন্তু সেখানে তিনি কমিশনারদের সমপর্যায়ে পদমর্যাদা পাবেন না, কিন্তু এখানে সেটা করা হয়েছে। যার ফলে কমিশনের যে সম্ভাব্য যে যতটুকু সম্ভাবনা হতে পারত সেটাও নির্মূল করা হয়েছে এবং কমিশনের ফলে কমিশনের যিনি চেয়ারম্যান হবেন, যাকে আপিল বিভাগের বিচারকের মর্যাদা দেওয়া হয়েছে, তার এবং অন্য কমিশনারদের পদমর্যাদাকে খর্ব করা হয়েছে। আমি মনে করি পদদলিত করা হয়েছে। যে এই সদস্য সচিবের কনসেপ্টটাই হচ্ছে যে পুলিশ প্রস্তাবিত পুলিশ কমিশনকে সিভিল এবং পুলিশি আমলাতন্ত্রের সম্পূর্ণ কর্তৃত্বাধীনে রাখার একটা পায়তারা, এর বেশি কিছুই নয়। এছাড়া আরও যে আইনের ঘাটতি, পুলিশ কমিশনের চেয়ারপারসন সদস্য নিয়োগের বাছাই কমিটির গঠন ও কর্মপদ্ধতি সম্পূর্ণভাবে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণে, যেটি ইতিমধ্যে বলেছি, তারও আরও স্পেসিফিক্যালি বাছাই প্রক্রিয়ার মধ্যে প্রক্রিয়া আমলাতন্ত্রের নিয়ন্ত্রণে রয়েছে, যার ফলে কমিশন গঠন ও কাজে ক্ষমতাসীন সরকারের পরিপূর্ণ কর্তৃত্ব স্বার্থের দ্বন্দ্বের সুযোগ সৃষ্টি হয়েছে বা ঝুঁকি সৃষ্টি হবে। সরকারকে প্রজাতন্ত্রের কর্মী নিযুক্ত কোনো ব্যক্তি বা সরকারি কর্মকর্তাকে কমিশনে পেশনে নিয়োগ করার একটা এখতিয়ার প্রদান করা হয়েছে এবং এই এখতিয়ারটি প্রথম 3 বছর কোনো সীমা নির্ধারণ করা হয়নি, যত খুশি ততজনকে নিয়োগ দিতে পারবে সরকার এই কমিশনে, এবং পরবর্তীতে 30% সীমাবদ্ধ রাখার কথা বলা হলো। সরকারি নিয়ন্ত্রণ অব্যাহত রাখার জন্য এই 30% যথেষ্ট বেশি বলে আমরা মনে করি। অর্থাৎ কমিশন যেটা প্রস্তাবিত পুলিশ কমিশন, সেটা সরকারি কমিশনের বাইরে কিছু হবে না, কাজে আমরা এটাকে প্রত্যাখ্যান করছি। জাতীয় মানবাধিকার কমিশন, এটার ইতিবাচক দিক আছে। আমি শুরুতেই বলবো, সবসময় বলেছি, গত 2 দিন আগে আরেকটা অনুষ্ঠানে বলেছি, আপনারা কেউ হয়তো ছিলেন, সেটি হচ্ছে যে এটি বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে যে অধ্যাদেশগুলো হয়েছে সেগুলোর মধ্যে সর্বোত্তম গুণগত সম্পন্ন, এবং এটি আমাদের আইন উপদেষ্টা বলেছেন দক্ষিণ এশিয়ার সর্বোত্তম অধ্যাদেশ। আমি বলি আন্তর্জাতিক